নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের কাপালিকরা এখনো আছে। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। সকালে তারাপদর আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। ঘুম ভেঙে যাবার পরেও সে অনেকক্ষণ শুয়ে থাকল। শরীর যেন ভেঙে যাচ্ছে, হাত পা ভার, চোখ জ্বালা করছিল। সারা রাত জ্বরের ঘরে পড়ে থাকার পর সকালে ঘুম ভাঙলে যেমন লাগে সেই রকম লাগছিল। শরীরের দোষ নেই, আজ কদিনই একটা না একটা এমন কিছু ঘটে যাচ্ছে যাতে মাথার ঠিক থাকে না। একের পর এক ভাবনা সারাক্ষণ জট পাকিয়ে থাকে মাথায়। রাত্রে ঘুম হয় না ভালো করে। তার উপর কালকের ঘটনার পর তারাপদ একেবারেই ঘুমোতে পারেনি। বিছানায় শুয়ে ছটফট করেছে, মাঝে মাঝে কেঁদে উঠেছে বাবা মা পরীর কথা ভেবে। তবু বাবা কিংবা মা তাকে এমন করে বিহুবল করে যায়নি। পরী যেন সব উল্টে পাল্টে দিয়ে গেল। তার আত্মা তারাপদর গায়ের কাছে সামনেই এসে দাঁড়ালো, গন্ধ শুকিয়ে দিল, চুলের ছোঁয়া দিল মুহূর্তের জন্যে, একটা মোমের আঙুলও রেখে গেল চিহ্ন হিসেবে। এরপর তারাপদ কেমন করে স্থির থাকবে? সে কাকে বোঝাবে? এই ছোট্ট বোনটিকে সে কতদিন কোলে করে একটু বসে থাকার জন্য মায়ের কাছে আবদার করত। পরী তখন 4-6 মাসের বাচ্চা। ওইটুকু বাচ্চা কিছুই তো বোঝে না। তবু তারাপদ বিকেলে খেলাধুলো ছেড়ে বোনের পাশে শুয়ে শুয়ে কাগজের ফুল দেখিয়েছে, ঝুমঝুমি নেড়েছে, প্রাণপণে ছড়া কেটেছে। পরী আরও যখন বড় হলো একটু, তারাপদ বোনকে বসতে, পা পা করে হাঁটতে, একটা দুটো আধো আধো কথা বলতে শিখিয়েছিল। সেই বোন যখন থাকলো না, তখন তারাপদর বুক ভেঙে গিয়েছিল। সমস্ত বাড়ি অসাড় থাকত তখন। মা আড়ালে বসে কাঁদত, বাবা কেমন পাথরের মতন হয়ে গিয়েছিল, আর তারাপদ বেড়াল ছানার মতন সারা বাড়ি কেঁদে কেঁদে ঘুরে বেড়াত। সেই পরী কাল এসেছিল। তারাপদ তাকে চোখে দেখতে পেল না বটে, তবে আসার প্রমাণ তো পেল। পরী আজও কোথাও না কোথাও রয়েছে, এটা জানার পর বুকের মধ্যে কেমন হয় এ কথা শুধু তারাপদই বুঝতে পারে, আর কেউ বুঝবে না। মাঝরাত পর্যন্ত চন্দনকে জ্বালিয়ে শেষ রাতে তারাপদ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর এখন উঠল বেশ খানিকটা বেলায়, ঘরে রোদ ঢুকে পড়ার পর। চন্দন বিছানায় নেই, অনেক আগেই বোধহয় উঠে পড়েছে। শেষ পর্যন্ত বিছানা ছেড়ে উঠল তারাপদ। অনেকটা জোরো রুগীর মতন বেখেয়ালে মুখটা ধুয়ে এলো। একজনকে দেখতে পেয়ে চা দিতে বলল রুক্ষ গলায়। কেন যে রুক্ষ হলো নিজেও বুঝল না। ঘরে বসে যখন চা খাচ্ছে তারাপদ, চন্দন এলো। ঘুম ভাঙল তোর? চন্দন বলল। হ্যাঁ, তুই কোথায় গিয়েছিলি? চন্দন হাত বাড়িয়ে নিজের জন্য এক পেয়ালা চা ঢেলে নিল। কথা বলল প্রথমটায়, তারপর বলল রোগী দেখতে। অবাক হয়ে তারাপদ বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকল। চন্দন বলল, সাধু মামার বুকে ব্যথা উঠেছিল। সাধু মামার? ভোর রাতে আমায় মৃত্যুঞ্জয় ডাকতে এসেছিল, তোকে আর আমি জাগাইনি। একটু আগে আর একবার দেখতে গিয়েছিলাম সাধু মামাকে। তারাপদ উদ্বিগ্ন মুখে বলল, কি হয়েছে সাধু মামার? কেমন আছে? ভালোই আছে এখন। বুকে ব্যথা কেন? হার্টের গোলমাল? চন্দন পরপর 2 চুমুক চা খেল, সিগারেটও ধরালো। শেষে হেঁয়ালি করেই যেন বলল, হতে পারে। হতে পারে মানে? বলতে পারছি না। হার্টের গোলমাল ধরা কঠিন। আমার কাছে স্টেথও নেই, তবে ব্যথাটা হার্টের দিকটাতেই। তোর কাছে তো ওষুধও নেই কিছু? না, 2-4টে যা এনেছি তাতেই আপাতত কাজ চালিয়ে দিচ্ছি। তারাপদ কিছুই বুঝতে পারছিল না। সাধু মামার বুকের ব্যথা যদি এতই বেশি, তাহলে চন্দন তেমন গা করছে না কেন? আশ্চর্য, যে ডাক্তারের না আছে স্টেথোস্কোপ, না কোনো ওষুধপত্র, সে ডাক্তার কেন রোগীর ভার নেবে? তারাপদ বলল, তুই সবে পাশ করেছিস, তোর কাছে ওষুধপত্র নেই, কেন তুই এই দায়িত্ব মাথায় নিচ্ছিস? সাধু মামা বুড়ো মানুষ, একটা কিছু হয়ে গেলে তখন সামলাতে পারবি না। তার চেয়ে ভুজঙ্গদের বল কোনো ডাক্তার টাক্তার ডেকে আনবে। চন্দন কথাগুলো কানে শুনেও গা করল না।
বলল, বোকার মতন কথা বলিস না। আমি যেমন ডাক্তারই হই, বিপদে পড়ে কেউ যদি আমায় ডাকতে আসে আমি না বলতে পারি না। তাছাড়া এখানে ধারের কাছে কোনো ডাক্তার নেই, হয় মধুপুর না হয় দেওঘর থেকে ডাক্তার আনতে হবে। তার মানে গোটা একটা দিনের ব্যাপার। তোকে বলেছি না, কাজে লাগতে পারে ভেবে আমি 2-1টা ইঞ্জেকশন আর ওষুধ নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা হার্টের ওষুধ ছিল। ভেবেছিলাম ভুজঙ্গ অক্কা পাওয়ার আগে কাজে লাগবে। সাধু মামার দরকারে লেগে গেল। যাকগে, সাধু মামা এখন ঘুমোচ্ছে। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি ভোর রাতেই। মনে হচ্ছে কোনো গণ্ডগোল হবে না। এরপর ভুজঙ্গ কি করবে না করবে সেটা তার ব্যাপার। আমার যা করার করেছি, যা বলার মৃত্যুঞ্জয়কে বলেছি। তারাপদ চা শেষ করে ফেলল। হাই তুলল আবার। চা খাবার পর সামান্য আরাম লাগছিল। চন্দন বলল, একবার কিকিরার কাছে যেতে হবে। কেন? চল না, গেলেই বুঝতে পারবি। মাথা নাড়ল তারাপদ। আমার ভালো লাগছে না। এই বাড়িতে বসে বসেই বা তোর কি ভালো লাগবে? কথার জবাব দিল না তারাপদ। অপেক্ষা করে চন্দন হঠাৎ বলল, তুই যদি আমার সঙ্গে না যাস তারা, আমি কিন্তু আর এ বাড়িতে ফিরব না। কিকিরার কাছে দুপুরটা কাটিয়ে বিকেলের ট্রেনে কলকাতায় ফিরে যাব। তারাপদ বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকল, যেন চন্দনের হঠাৎ এই মত পাল্টে ফেলার ব্যাপারটা বুঝতে না পেরে তাকে লক্ষ্য করতে লাগল। চন্দনও চা শেষ করে ফেলল। তারাপদ উঠে দাঁড়িয়ে বলল, চল। তারাপদ বলল, কি হবে কিকিরার কাছে গিয়ে? কি হবে না হবে তোর কাছে আমি এখন বলবো না। যদি তুই না যাস আমি বুঝব তুই ভুজঙ্গর ফাঁদে ধরা পড়ে গিয়েছিস। আমি আর এখানে থাকবো না। চন্দনের মুখ দেখেই তারাপদ বুঝতে পারল ও বাজে কথা বলছে না। সত্যি সত্যি তারাপদকে রেখে চন্দন চলে যাবে। ও বরাবরই জেদি। একবার যা ঠিক করে নেয় তা নড়ানো যায় না। তবু তারাপদ বলল, কি হলো ব্যাপারটা? হঠাৎ তুই এরকম করছিস? চন্দন চাপা গলায় বলল, এখানে বসে সব কথা বলা যাবে না। তুই হয় আমার সঙ্গে চল, না হয় তুই এই লাখ টাকার সম্পত্তির জন্য ভুজঙ্গর কাছে বসে থাক। আমি থাকব না। তারাপদর কানে কথাটা বড় লাগল। আহত হয়ে বলল, তুই আমায় এত লোভী ভাবলি? চন্দন বলল, এই বাড়িতে বসে আমি আর একটা কথাও বলবো না। যদি তোর ইচ্ছে না থাকে তুই যাস না, আমি যাচ্ছি। তারাপদর সাধ্য হলো না চন্দনকে ছেড়ে দেয়। সে স্পষ্টই বুঝল চন্দন তাকে মিছিমিছি ভয় দেখাচ্ছে না, সত্যিও চলে যাবে। যা একগুঁয়ে ছেলে। তাছাড়া তারাপদর সন্দেহ হলো চন্দনের যেন কিছু বলার আছে, গোপনে বলবে। অগত্যা তারাপদ বলল, বেশ, আমি যাব। তারাপদ আর চন্দন বেরিয়ে পড়ল। মৃত্যুঞ্জয় তাদের দেখছিল, কিছু বলল না। কেউ যে নজর রাখছে তাও মনে হলো না। বাড়ি থেকে বেরিয়ে মাঠ ধরে হাঁটতে হাঁটতে চন্দন বলল, তোকে একটা কথা বলি তারা, কিছু মনে করিস না। ভুজঙ্গ তোকে জব্বর প্যাঁচ মেরে কবজা করে ফেলেছে। তারাপদ রেগে গেল, বলল, কেন, কি করে বুঝলি? বুঝেছি, তোকে আমি বুঝবো না? তুই বরাবর নরম ধাতের, একটুতেই কেঁদে ফেলিস, বুক চাপড়াস, ছটফট করিস। তোর মতন সেন্টিমেন্টাল ছেলে আমি খুব কম দেখেছি। তোর মনে কোনো জোর নেই। চন্দন আরও কি বলতে যাচ্ছিল, তারাপদ বাধা দিয়ে রাগের গলায় বলল, লেকচার মারিস না চাঁদু, আমি অনেক লেকচার শুনেছি। তুই চটে যাচ্ছিস কেন? আলবাত চটব। তুই আমায় লোভী বলবি, সেন্টিমেন্টাল বলবি, আর আমি চটব না? চন্দন বন্ধুর রাগ দেখে হেসে ফেলল। তারাপদর রাগ ভাঙাবার জন্যে তার গলা জড়িয়ে ধরে বলল, তুই মিছিমিছি চটছিস। সকলের মন কি একরকম হয়? কারুর মন শক্ত হয়, কারুর নরম। কেউ নিষ্ঠুর হয় তোর ভুজঙ্গ পিসেমশাইয়ের মতন, কেউ বা সাধু মামার মতন দুর্বল হয়। তোর মন নরম বললে তুই চটবি কেন? তুই আমায় লোভী বলেছিস। লোভ সব মানুষেরই অল্প স্বল্প থাকে তারা। পড়ে পাওয়া সম্পত্তির লোভ ভাই আমারও থাকত। যাকগে, তুই লোভী নোস। যা বলেছি ভুল করে বলেছি, এবার হলো তো?
তারাপদ কোনো কথা বলল না। চন্দন বন্ধুর গলা জড়িয়েই হাঁটতে লাগল। খানিকটা এগিয়ে এসে বলল, ভুজঙ্গ তোকে বশ করে ফেলেছে তারা, ধীরে ধীরে তোকে মুঠোয় পুড়ে ফেলছে। এরপর তুই আর পালাতে পারবি না, সে ক্ষমতা তোর থাকবে না। আমিও তোকে সাবধান করে দিচ্ছি। তারাপদ বলল, যা মনে করিস বল, আমি কিছু বলবো না। তুই সত্যি সত্যি বিশ্বাস করিস তোর মা বাবার আত্মা আসে? তুই কি বাস্তবে কি মনে করেছিস কাল তোর কাছে পরী এসেছিল? হ্যাঁ, পরী এসেছিল। আমি বিশ্বাস করি না, এ অসম্ভব। তুই বিশ্বাস না করতে পারিস, কিন্তু আমি করি। যদি পরী না আসবে, তবে কে আমার নাকের কাছে গন্ধ শুকিয়ে যাবে? কার মাথার চুল আমার মুখে লাগবে? কার আঙুলের ছাঁচ পড়ে থাকবে? চন্দন বন্ধুর গলা থেকে হাত সরালো, মুখোমুখি তাকালো, বলল, তুই পাগলের মতন কথা বলছিস। পরী মারা গিয়েছিল ছোট্ট বয়সে, তুই বলিস বছর 2-3 বয়সে। শোন তারা, যা বলছি ভেবে দেখ। পরী যখন মারা যায় তখন তুই নিজেই ছেলে মানুষ। পরীর ঠিক ঠিক বয়স কত হতে পারে তুই জানিস না। 2-3 বছর হতে পারে, আবার 4ও হতে পারে, সেটা বড় কথা নয়। কিন্তু ছোট্ট পরী কি মরে গিয়ে পরলোকে বাড়ছে? তারাপদ কথাটা বুঝতে পারল না, অবাক হয়ে বলল, মানে? চন্দন বলল, এটা তো সোজা ব্যাপার। আমরা চেয়ারে বসেছিলাম, ঠিক কিনা বল? একটা 3-4 বছরের মেয়ে মাথায় কত লম্বা হবে রে, যে তোকে গন্ধ শুকিয়ে যাবে, মুখের চুলের ছোঁয়া দিয়ে যাবে? যদি মেয়েটা কম করেও ফুট 4 মতন লম্বা না হয়, কখনোই আমরা চেয়ারে বসে থাকার সময় মুখে মাথার চুল ছোঁয়াতে পারে না। এটা সোজা অঙ্কের ব্যাপার। চেয়ারে বসে থাকার সময় আমাদের মুখ মাটি থেকে অন্তত 3.25-3.5 ফুট উঁচুতে থাকে। ওই হাইটের কোনো মেয়ে পাশে না দাঁড়ালে তার চুলের ছোঁয়া তোর মুখে লাগতে পারে না। অবশ্য যে মেয়ে মাথায় আরও লম্বা, সে কিন্তু ঘাড় নামিয়ে হেঁট হয়ে তোর মুখে চুলের ছোঁয়া লাগাতে পারে। এবার তুই বল, মারা যাবার পর স্বর্গে গিয়ে পরী কি তোর আমার মতন বছরে বছরে বাড়ছে? তা যদি বাড়ে, তবে তার বয়স আজ 16-17 হতে পারে। তারাপদ বোকার মতন বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকল, কথা বলতে পারল না। পরীর মুখ কিংবা স্মৃতি যেটুকু মনে আছে তারাপদ, তাতে সেই ফুটফুটে বাচ্চা মেয়ে কখনোই মাথায় অত লম্বা হতে পারে না। বড়জোর বছর 3 ছিল পরী, সে কতই বা লম্বা হবে? তাছাড়া তার মাথার চুল ছিল ঝাঁকড়া, কিন্তু বল করে ছাঁটা। সেই চুলই বা কেমন করে মুহূর্তের জন্য পালকের ছোঁয়ার মতন তারাপদর গালে লেগে সরে যাবে? মোমের আঙুলের যে ছাঁচ তারাপদ দেখেছে, সেটাও তো কচি মেয়ের নয়। তাহলে আত্মারা কি মানুষের মতন পরলোকে গিয়ে বয়সেও বাড়ে? যদি তা বাড়ত, তবে হাজার হাজার আত্মার বয়স 100, 200, 500 বছর হয়ে গেছে। তারাপদ এরকম একটা হেঁয়ালির কোনো কুল কিনারা খুঁজে পেল না। বলল, কি জানি, আমি কিছু জানি না। তবে ভুজঙ্গ তো আগেই বলেছে পরী আর অত ছোট্টটি নেই, আত্মাদের অন্য কোনো ব্যাপার আছে। কোনো ব্যাপার নেই, চন্দন ঘাড় নেড়ে বলল। আমি তোকে বলছি, যে মেয়েটি আমাদের সঙ্গে টেবিলে বসে, আত্মা নামাবার মিডিয়াম হয়, সেই মেয়েটাই কাল পরী সেজে তোর কাছে এসেছিল। তারাপদ প্রবলভাবে বাধা দিতে গেল। চন্দন শুনল না, বলল, মেয়েটার মাথায় অনেক চুল, সব সময় চুল এলো করে থাকে, মাথায় লম্বা, গায়ে রোগা তারা। এই মেয়ে কাল পরী সেজে এসেছিল। চন্দন আরও কি বলতে গিয়ে থেমে গেল। পরে বলল, কিকিরার কাছে চল, কিকিরা তোকে বুঝিয়ে দিতে পারবেন ভুজঙ্গ কেমন করে আত্মা নামায়। মাঠে ঘাটে নয়, কিকিরা বাড়িতে চন্দনদের জন্য অপেক্ষা করছিলেন। বাড়ি মানে সেই হরিরামের আস্তানা। বালিয়াড়ির আড়ালে মাঠকোঠা ধরনের বাড়ি, দোতলা, কাঠের সিঁড়ি, মাথায় খাপড়ার চাল, চারিদিকেই কিছু না কিছু গাছপালা, বাড়ির একপাশে বাঁধানো কুয়ো। হরিরাম ক্ষেত খামার নিয়ে পড়ে থাকতো একসময়। ছেলে গোরখপুরে বড়সড় ব্যবসা ফাঁদার পর বাবার কাছে বড় একটা আসতে পারে না। হরিরামের স্ত্রী মারা গিয়েছে বছর কয়েক আগে। সংসারে একলা মানুষই এখন হরিরাম। ক্ষেত খামারের উপর আর তার টান নেই, ধর্মকর্ম নিয়েই দিন কাটায়।
বাড়িতে জোয়ান বয়সের কাজের লোক আছে একটা, আর আছে পাড়েজি বুড়ো বামুন। কিকিরা দোতলার ঘরে ডেকে নিলেন চন্দনদের। ঘরটা কাঠের, শীতের রোদ খেয়ে মোটামুটি গরমই লাগছিল। সরাসরি রোদ পড়েছে পেছন দিকটায়, সামনে সরু বারান্দা। কিকিরার ঘরে একটা তক্তপোষ, টিনের চেয়ার আর কাঁঠাল কাঠের টেবিল ছাড়া বিশেষ কিছুই নেই। দড়ির আলনায় জামাটামা ঝুলছে কিকিরার। চন্দনরা বসার পর কিকিরা তারাপদর মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বললেন, রাত্রিরে ঘুম হয়নি স্যার? বলে একটু হাসলেন। চন্দন বলল, ওর ঘুম তো গেছেই, সঙ্গে সঙ্গে আমারও। কাল সারা রাত তারা যা করেছে, ভাবছিলাম ওকেই একটা ইঞ্জেকশন ঠুকে দিই। কেন কেন? কিকিরা কৌতূহল বোধ করলেন। চন্দন বলল, বলছি। তার আগে আর একটা খবর আছে। সাধু মামার আজ শেষ রাত থেকে শরীর খারাপ, বুকে ব্যথা। মৃত্যুঞ্জয় আমায় ডাকতে এসেছিল শেষ রাতে। কিকিরা কেমন ব্যস্ত হয়ে বললেন, বুকে ব্যথা? কি হয়েছে? আমার মনে হলো অনেক দিন ধরেই উনি কোনো দুঃখ ভাবনার মধ্যে রয়েছেন। শরীরটাও দুর্বল, হার্টের কিছু গোলমাল হয়ে থাকতে পারে। আমার কাছে স্টেথোস্কোপও নেই, নাড়ি ধরে আর কতটুকু বুঝব। প্রেশার, হার্ট সবই দেখানো দরকার। তবে এই ব্যথাটা বোধহয় মনের ভীষণ দুর্ভাবনা থেকে হয়েছে। বলে চন্দন অল্প সময় করে থেকে তারাপদকে দেখল দুপলক। শেষে কিকিরার দিকে তাকিয়ে বলল, আমি যখন সাধু মামাকে দেখছিলাম, মৃত্যুঞ্জয় আমার কাছে দাঁড়িয়েছিল। যখন নিচে এসে ইঞ্জেকশন নিয়ে আবার উপরে গেলাম, তখন আমি মৃত্যুঞ্জয়কে ঘর থেকে সরিয়ে দিলাম কায়দা করে। কেমন করে? কিকিরা জিজ্ঞেস করলেন। ব্যাপারটা সহজ। বললাম, আমার কাছে ইথার টিথার নেই, ইঞ্জেকশনের সিরিঞ্জ আর ছুঁচ স্টেরিলাইজ করতে হবে। গরম জলে এগুলো ফুটিয়ে আনার ব্যবস্থা করুন তাড়াতাড়ি। কিকিরার মুখ দেখে মনে হলো তিনি চন্দনের উপস্থিত বুদ্ধিতে খুশি হয়েছেন। চন্দন বলল, সাধু মামার মুখ চোখ দেখে আমি আগেই বুঝেছিলাম তিনি আমায় কিছু বলতে চান, তাই কায়দা করে মৃত্যুঞ্জয়কে সরালাম। ঘরে যখন আমি আর সাধু মামা ছাড়া অন্য কেউ নেই, তখন সাধু মামা বালিশের ওয়ারের মধ্যে লুকিয়ে রাখা একটা চিরকুট বের করে আমার হাতে গুঁজে দিলেন। বললেন, আপনার কাছে চিরকুটটা দিতে। বলে চন্দন প্যান্টের পকেট থেকে এক টুকরো কাগজ বের করল। তারাপদ বোকার মতন বসে থাকল। অবাক চোখ করে সে একবার চন্দনকে দেখছে, একবার কিকিরাকে। কি যে হয়ে যাচ্ছে কিছুই তার মাথায় ঢুকছিল না। বেশ বোঝা যাচ্ছে সাধু মামা কিকিরাকে জানেন। এটাও জানেন যে কিকিরা এখন এখানে, তারাপদদের সঙ্গে যোগাযোগ রয়েছে। সাধু মামাও যেন এক রহস্য। কিকিরা চিরকুটটা নিয়ে পড়লেন বার দুই। মনে হলো চঞ্চল হয়ে পড়েছেন, প্রকাশ করতে চাইলেন না। কি মনে করে একটা সিগারেট চাইলেন চন্দনের কাছে। তারপর সিগারেটটা ধরিয়ে হঠাৎ উনি উঠে গেলেন। ঘরে তারাপদ আর চন্দন। তারাপদ বলল, কিসের চিরকুট? চন্দন বলল, কিকিরা বলবেন। তুই দেখিসনি? দেখেছি, বুঝতে পারিনি। চন্দন এ কথা এড়িয়ে গেল। তারাপদ একটু চুপ করে থেকে বলল, সাধু মামা তোকে চিরকুট দিল কেন? চন্দন বলল, তোকে দিয়ে লাভ হতো না বলে, কিংবা তোকে দেবার কোনো সুযোগ ছিল না বলে। তারাপদর সন্দেহ হলো। কিছু যেন ভাবল তারাপদ। বলল, তুই কি বলতে চাস বুকের ব্যথার নাম করে সাধু মামা তোকে ডেকে ওই চিরকুটটা দিয়েছে? আমার তাই মনে হয়। চন্দন ছোট করে জবাব দিল। সাধু মামাও তাহলে কিকিরাকে চেনে? তারাপদ বলল। চন্দন চুপ করে থাকল। কিকিরা ফিরে এলেন। ফিরে এসে বসলেন না, ঘরের মধ্যে বার দুই পায়চারি করলেন। তারাপদকে দেখলেন বারবার। তারপর বললেন, একটু দেহাতি চা খেয়ে নিন স্যার, তারপর কথা বলা যাবে। তারাপদর ধৈর্য থাকছিল না। সাধু মামা কেন চিরকুট পাঠিয়েছে কিকিরাকে? কি লিখেছে চিরকুটে? অসহিষ্ণু হয়ে তারাপদ বলল, সাধু মামা আপনাকে কি লিখেছে? কিকিরা প্রথমটায় জবাব দিলেন না। পরে বললেন, সবই বলবো স্যার, রয়ে শয়ে শুনতে হবে। তার আগে বলুন
ভুজঙ্গ কাল আপনাকে কোন খেলা দেখিয়েছে? তারাপদর রাগ হল। খেলা? কিকিরা সব জিনিসকেই খেলা মনে করেন? রাগ করে তারাপদ বলল, ভুজঙ্গ যা যা দেখায় সবই আপনি খেলা মনে করেন? কিকিরা তারাপদর রাগ বুঝে যেন মনে মনে হাসলেন। চন্দনের দিকে তাকিয়ে বললেন, আপনিই বলুন স্যার। সাধু মামার চিরকুটে কালকের কথার একটু আধটু উল্লেখ ছিল। কিকিরা নিশ্চয় বুঝতে পেরেছেন কাল ভুজঙ্গ কোন খেলা দেখিয়েছে, তবু সবটাই শুনতে চান তিনি। কাল যা যা ঘটেছে চন্দন বলতে লাগল। ওরই মধ্যে কাঁচের বড় বড় গ্লাসে চা এলো। দেহাতি চা না দুধ চা বলা মুশকিল। দুধে সাদা হয়ে রয়েছে, সর ভাসছে ওপরে। চন্দন কথা শেষ করে থামল। কিকিরা সব শুনে তারাপদর মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি ঠিক জানেন আপনার বোনের আত্মা এসেছিল? তারাপদ যেদিন মতন বলল, আসেনি তার প্রমাণ কোথায়? চন্দন চা খেতে খেতে বলল, তারা, তোর মতন মুখ্যু আমি দেখিনি। তোকে আমি অত করে বোঝালাম, সাধারণ নিয়মে এটা হতে পারে না, অসম্ভব ব্যাপার। তারাপদ বলল, জগতে অনেক অসম্ভবই সম্ভব হয়। ভুজঙ্গ আমার পিসেমশাই হয়ে ডেকে পাঠাবে, এটাই কি সম্ভব? চন্দন ভীষণ বিরক্ত বোধ করে চুপ করে গেল। সামান্য চুপচাপ কিকিরা বললেন, তারাপদবাবু, আপনি তাহলে বিশ্বাস করেন আত্মা আছে, আর পরলোক থেকে সেই আত্মারা ভুজঙ্গর ডাকে মাটিতে নেমে আসে? তারাপদ একগুঁয়ের মতন বলল, হ্যাঁ করি। আমি যা দেখেছি তা অবিশ্বাস করব কেমন করে? কিকিরা কয়েক মুহূর্ত তারাপদর দিকে তাকিয়ে থেকে মজার গলায় বললেন, আপনি যা যা দেখেছেন, আমি যদি আপনাকে সেগুলো দেখাতে পারি, তাহলে কি আপনি স্বীকার করবেন ভুজঙ্গ আপনাদের ধোঁকা দিয়েছে? তারাপদ প্রথমে অবাক হল, তারপর অবিশ্বাসের চোখে কিকিরার দিকে তাকালো। কিকিরা তার আলখাল্লার মতন জামাটা খুলে ফেললেন, তারপর সেই টুপিটাও খুললেন। বড় রোগা দেখাচ্ছিল তাকে, রোগা আর রুগ্ন। মাথার চুলও কিছু কিছু সাদা, লম্বা লম্বা চুল ঘাড় পর্যন্ত নামানো। কিকিরা বললেন, চলুন আমরা নিচে যাই। নিচের তলায় হরিরামের একটা গুদম ঘর আছে, পুরনো পুরো ঘর। ঘরটা বেশ অন্ধকার, সেখানে আমরা এই সাত সকালেই আত্মা নামাবো। বলে কিকিরা যেন হাসলেন, বললেন, ভুজঙ্গর আত্মা নামানোর ঘরে অনেক ব্যবস্থা আছে, সেটা স্যার মডার্ন। আমাদের পুরো গুদম ঘরে কিছু নেই, তবু দেখা যাক সেখানে আত্মা নামে কিনা। তারাপদ এবার কেমন বিব্রত বোধ করল। ভুজঙ্গর আত্মা নামানোর ব্যাপারটা পুরো ধোঁকা, এ কথা এখন প্রমাণ হয়ে গেলেও তার যেন ভালো লাগবে না। অথচ এটা যে মিথ্যে তাও জানা দরকার। কিকিরা বললেন, চলুন স্যার। দিনের বেলায় আত্মারা বড় একটা আসতে চায় না, তবু একবার চেষ্টা করা যাক। কিকিরা দি ম্যাজিশিয়ান অনেকদিন পরে তার খেলা দেখাবে। বলে ঠাট্টার গলায় হাসলেন কিকিরা। তারপর জাদুকরের ভঙ্গিতে পিঠ নুইয়ে মাথা নিচু করে অভ্যর্থনার ভঙ্গি করে ডাকলেন তারাপদদের, আসুন। চন্দন প্রথমে উঠে দাঁড়ালো, তারপর তারাপদ। তারাপদ কেমন যেন অস্বস্তি বোধ করছিল। কাঠের সিঁড়ি বেয়ে নামবার সময় কিকিরা বললেন, তারাপদবাবু, একটা কথা আপনাকে বলে দিই। ভুজঙ্গ যত বড় শয়তান তার চেয়েও বেশি বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমানও ভুল করে। ভুজঙ্গ মস্ত বড় ভুল করেছে। বারবার একই ফন্দি কাজে লাগে না। পরীর আত্মা নামিয়ে সে আপনার বাবাকে পাগল করেছিল, তাকে মেরেছিল বলা যায়। ওই একই কায়দা করে সে আপনাকে হাতের মুঠোয় ধরে ফেলেছে, কিন্তু ও জানে না একই ফাঁদে দুবার শিকার ধরা যায় না। বাবার কথায় তারাপদ সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে পড়েছিল। কিকিরা কিন্তু দাঁড়ালেন না। রোগা রুগ্ন হাড় জিরজিরে মানুষটির মুখে ঘৃণা এবং প্রতিহিংসা যেন জ্বলে উঠেছিল। তারাপদ কিকিরার এমন মুখ কখনো দেখেনি, তার কেমন যেন ভয় হল। কিকিরা নিচে নেমে গেলেন। হরিরামের গুদম ঘরটা বেশ অন্ধকার, তবু ভুজঙ্গর আত্মা নামানোর ঘরটার মতন ঘুটঘুটে নয়। এখন আবার দিনের বেলা, বাইরের আলো ছোটখাটো ফাঁক ফোকর দিয়ে একটু না একটু ঢুকে পড়েছে। ম্যাটিনি শোয়ে সিনেমা দেখতে গেলে হলের মধ্যে যেমন লাগে
অনেকটা সেই রকম অন্ধকার লাগছিল এখানে। কিকিরা বড় বড় ফাঁক ফোঁকরগুলো ছেঁড়া চট, কাগজ আরও যা যা পেয়েছেন হাতের কাছে তাই দিয়ে ঢেকে দিয়েছিলেন আগেই। ছোটগুলো ঢাকতে পারেননি, তার জন্য তিনি ব্যস্তও হলেন না। ঘরের মাঝ মধ্যিখানে একটা ছোট টেবিল ছিল চৌকো ধরনের, আর দুটো চেয়ার মুখোমুখি। গুদম ঘরের দরজাটা ভেজিয়ে দিলেন কিকিরা। বললেন, তারাপদবাবু, আপনি আর আমি চেয়ারে গিয়ে বসব, মুখোমুখি। টেবিলের ওপরে আমাদের হাত থাকবে, আমরা দুজনে দুজনের হাত ধরে থাকব। আর টেবিলের নিচে আমাদের পা থাকবে, আমরা পায়ে পা ছুঁয়ে রাখব। চন্দনবাবু যেখানে খুশি দাঁড়িয়ে থাকতে পারেন। আসুন। তারাপদ কিকিরার মতিগতি বুঝতে পারছিল না। ওই খ্যাপা মানুষটি কি পাগলামি শুরু করলেন। তাছাড়া তারাপদর মাথায় বাবার কথা বারবার এসে পড়ছিল। কিকিরা কেন বললেন ভুজঙ্গই একরকম তার বাবাকে মেরেছে? কেন বললেন পরীর আত্মা নামিয়ে ভুজঙ্গ বাবাকে পাগল করেছিল? কিকিরা কি তার বাবার কথা জানেন? আশ্চর্য, যদি জানেন তবে আগে কেন বলেননি? তারাপদর মন বড় এলোমেলো হয়ে যাচ্ছিল, ভেতরে ভেতরে ছটফট করছিল। কিকিরা ততক্ষণে চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তারাপদকে আবার ডাকলেন তিনি, আসুন। ঝাপসা অন্ধকারে তারাপদ ধীরে ধীরে এগিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। বসুন। কিকিরা বসতে বললেন। কেমন যেন অন্যমনস্কভাবে তারাপদ বলল, জুতো রয়েছে পায়ে। কিকিরা বললেন, আগেই দেখেছি, শু, চামড়ার, বেশ শক্ত জুতো, ওতে কোনো ক্ষতি হবে না, আমার পায়েও রয়েছে। বলে চেয়ার টেনে বসলেন। তারপর ঠাট্টার গলায় বললেন, ধূপ ধোঁয়া স্তোত্রপাঠ গান টান কিছুই তো এ ঘরে দেখছেন না। ভুজঙ্গর তাক লাগানো ব্যাপার কোনোটাই নেই স্যার। তবু দেখবেন আপনার পছন্দসই আত্মারা সবাই একে একে চলে আসবে। নিন, বসে পড়ুন। তারাপদ চেয়ার টেনে বসল। কিকিরাও বসে পড়েছেন। চৌকো ধরনের ছোটোখাটো অথচ সামান্য উঁচু টেবিলের দুধারে মুখোমুখি দুজনে বসে। কিকিরা তাঁর দুহাত সামনে বাড়িয়ে দিলেন, টেবিলের ওপরে ফেলে রাখলেন হাত দুটো। বললেন, নিন, আপনার হাত দুটো এগিয়ে দিন, আমার হাত ধরুন। তারাপদ হাত ধরল। কিকিরা টেবিলের তলায় জুতো সমেত পা সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন। তারাপদ তার পা বাড়ালো। কিকিরা বললেন, না না, আপনি অত লজ্জা পাবেন না স্যার। জুতোর মুখে মুখে ছুঁয়ে রাখছেন কেন? ডগাটার ওপর একটু চাপ দিয়ে থাকুন। সংকোচ হচ্ছিল তারাপদর। কিকিরার পায়ের ওপর নিজের জুতো সমেত পা কেমন করে চাপানো যায় তার ভদ্রতায় বাধছিল। ভুজঙ্গর ওখানে তারা শুধু মেয়েটির পায়ের আঙুলের সঙ্গে আঙুল ছুঁয়ে রাখে, আর এখানে কিকিরা জুতোর মুখের ওপর পা চাপিয়ে দিতে বলছেন। তারাপদ তার জুতোর ডগা দিয়ে কিকিরার জুতোর ডগা চেপে থাকল। কিকিরা বললেন, বাহ বাহ, চমৎকার হয়েছে। এবার আমরা চোখ বন্ধ করব, বন্ধ করে আত্মার কথা ভাবব। চন্দনবাবু, আপনি চোখ খুলে সবই দেখতে পাবেন, যদি অবশ্য এই অন্ধকারে দেখা যায়। রেডি? তাহলে এবার আমরা আত্মা ডাকতে বসতে পারি। নিন তারাপদবাবু, চোখ বুজে ধ্যান করুন। কাকে ডাকতে চান? বাবাকে। বেশ বেশ। তারাপদ চোখের পাতা বুজে ফেলল। কিকিরাও চোখ বন্ধ করার ভান করলেন, কিন্তু পুরোপুরি বন্ধ করলেন না। চন্দন সামান্য তফাতে দাঁড়িয়ে কিকিরাদের দিকে তাকিয়ে থাকল। এই অন্ধকারে দুজনকে অস্পষ্ট দেখা যাচ্ছিল মাত্র। তারাপদ তার বাবাকে ডাকবার চেষ্টা করছিল, কিন্তু এক মনে ডাকতে পারছিল না। নানা ধরনের চিন্তা এসে যাচ্ছিল। কখনো ভুজঙ্গ এসে পড়ছিল, কখনো সেই মেয়েটি। বাবার কথা ভাবতে গিয়েও কিকিরার কথাটা মনে আসছিল। কিকিরা কেন বললেন ভুজঙ্গই তার বাবাকে মেরেছে? সমস্ত মন এলোমেলো হয়ে থাকায় তারাপদ কিছুতেই তার বাবাকে তেমন করে ভাবতে পারছিল না। এইভাবে সময় কেটে যাচ্ছিল আস্তে আস্তে। কতক্ষণ যে কেটে গেল তাও বোঝা গেল না। সবই চুপচাপ। এক আধবার বাইরে থেকে কোনো কাকের ডাক কিংবা দূরে কাঠ কাটার শব্দ খুব ফিকেভাবে ভেসে আসছিল। হঠাৎ যেন কিকিরা সামান্য কেঁপে উঠলেন। তারপর বললেন, তারাপদবাবু, উনি এসেছেন। তারাপদ বোধহয় সামান্য অপ্রস্তুত ছিল। বলল, কে?
আপনার বাবা। বাবা? তারাপদ বিশ্বাস করতে পারল না। কিকিরা কি তার সঙ্গে তামাশা করছেন? কোথায় বাবা? কিকিরা বললেন, আপনার বাবার আত্মা আমায় ভর করে নেই, কিন্তু তিনি আমার কাছেই রয়েছেন। প্রমাণ চান? তারাপদ মুখ ফুটে বলতে পারল না, হ্যাঁ চাই। তার মন বলছিল, চাই, নিশ্চয়ই চাই। কিকিরা যেন তারাপদর মন বুঝেই বললেন, আপনার বাবার আত্মা এসেছেন কিনা সেটা আপনিই যাচাই করে নিন। ওকে কিছু জিজ্ঞেস করুন। জবাব হ্যাঁ হলে ঘণ্টার শব্দ শুনবেন, না হলে ঘণ্টা বাজবে না। তারাপদ এবার খানিকটা অবাক হলো। কিকিরা ঘণ্টার ব্যবস্থাও রেখেছেন? আগে তো বলেননি। কেমন একটা থতমত ভাব হলো তারাপদর। সত্যি সত্যি কি কিকিরা আত্মা নামিয়েছেন, না মজা করছেন তার সঙ্গে? কিকিরা বললেন, কই জিজ্ঞেস করুন। তারাপদ ঢোক গিলে প্রশ্ন করল, বাবা, বাবা আপনি এসেছেন? প্রথমটায় চুপ, তারপর সত্যি সত্যি ঘণ্টা বেজে উঠল। তারাপদ চমকে গেল। সে স্বপ্নেও ভাবেনি কিকিরা এইভাবে তাকে অবাক করে দেবেন। হতবুদ্ধি হয়ে গেল তারাপদ, আর ওই অবস্থায় আবার জিজ্ঞেস করল, বাবা সত্যি আপনি এসেছেন? আবার ঘণ্টা বাজল। তারাপদ কান পেতে শব্দটা শুনল। ভুজঙ্গর ঘরে ঘণ্টার শব্দ আরো সুন্দর শোনায়। এখানে শব্দটা একটু অন্যরকম। ঠাকুর ঘরে ঘণ্টা বাজার মতনই অনেকটা। হঠাৎ তারাপদর ঝোঁক চাপল। কিকিরা কোনো চালাকি করছেন কিনা জানতে হবে। চোখ সামান্য খুলে তারাপদ কিকিরার দিকে তাকালো। কিকিরাও তাকিয়ে আছেন। তারাপদ জিজ্ঞেস করল, বাবা আপনার সঙ্গে আর কেউ এসেছে? ঘণ্টা এবার বাজল না। কাল ভুজঙ্গর ঘরে পরী এসেছিল? ঘণ্টা বাজল। পরী কি কিছু রেখে গিয়েছে? এবারও ঘণ্টা বাজল। তারাপদ বিচলিত হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল সে যেন হেরে যাচ্ছে, কিকিরা তাকে জব্দ করছেন। খানিকটা রাগও হচ্ছিল তার। কেন রাগ হচ্ছিল বুঝতে পারছিল না। কিকিরা তার বিশ্বাস ভেঙে দিচ্ছেন বলে কি? আচমকা তারাপদ কতকগুলো উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে বসল। আপনার নাম বিষ্ণুপদ না বিষ্ণুব্রত? আপনি অ্যাক্সিডেন্টে মারা যান না অসুখে ভুগে? পরী বাড়িতে মারা গিয়েছিল না হাসপাতালে? হেরেই গেল তারাপদ। কিকিরার নামানো আত্মা ঠিক ঠিক জবাবে ঘণ্টা বাজালো। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল তারাপদ। এবার কিকিরা বললেন, তারাপদবাবু, এ এক এমন আত্মা যে আপনার সমস্ত প্রশ্নের জবাব দিতে পারে, যদি অবশ্য তার জানা থাকে। যাকগে, এবার আর লুকোচুরির দরকার নেই। আসল ব্যাপারটা আপনাকে দেখাই। বলে কিকিরা তার হাত টেনে নিলেন। চন্দনকে বললেন, চন্দনবাবু, আপনাকে একটু হাত লাগাতে হবে। এখানে তো আলো নেই, না দেখলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না। দয়া করে ওই ভেতর দিকের জানলাটা খুলে দেবেন। দরজাও খুলে দিন। ওপাশে উঁচু ঘুলঘুলি থেকে চটটা নামিয়ে নিন স্যার। চন্দন ঝাপসা অন্ধকারে হাতড়ে হাতড়ে জানলা টানলা খুলল। এবার খানিকটা আলো আসছিল। মোটামুটি সবই চোখে পড়ে। কিকিরা চন্দনকে টেবিলের সামনে এসে দাঁড়াতে বললেন। তারপর তারাপদর দিকে তাকিয়ে হাসি হাসি গলায় বললেন, হ্যাঁ স্যার, এই আত্মা নামানোর ব্যাপারটা স্রেফ জোচ্চুরি, লোক ঠকানোর খেলা। আপনারা স্যার লেখাপড়া শেখার ছেলে, নিজেরাই জানেন মানুষ মনে মনে কত দুর্বল। আমরা কেউই তো চাই না আমাদের মা বাবা ভাই বোন আমাদের ছেড়ে চলে যায়। অনেক বয়স হলো, মানুষ বুড়ো হলো, অসুখ বিসুখে ভুগে মারা গেল, সেটা অন্য কথা। কিন্তু সময় হলো না, অথচ মা বাবা ছেলে মেয়ে ভাই বোন যদি চলে যায়, তবে কে তা সহ্য করতে পারে বলুন? মানুষের এই দুর্বলতাকে কিছু লোক মাথা খাটিয়ে কাজে লাগায়। এরই নাম সেয়াস বা আত্মা নামানোর চক্র। আমাদের দেশ বলে নয়, সব দেশেই এটা বেশ ভালো ব্যবসা হিসেবে চলে। ইউরোপ আমেরিকাতেও চলে, আবার হংকং টংকংয়েও চলে। লাখ লাখ টাকার ব্যবসা চলছে স্যার এইভাবে। যাকগে, সে পরের কথা, এখন কাজের কথায় আসি। বলে কিকিরা একটু থামলেন। তারপর হেসে বললেন, এইবার দেখুন স্যার,
ঘণ্টাটা কেমন করে বাজে। তারাপদ আর চন্দন কিকিরার দিকে তাকিয়ে থাকল। কিকিরা হাসি হাসি মুখ করে ঘণ্টাটা বাজাতে লাগলেন। তারাপদরা মাটির দিকে তাকালো, কিছু দেখতে পেল না, অথচ বেশ বুঝতে পারল টেবিলের তলায় ঘণ্টাটা বাজছে। কিকিরা বললেন, আপনারা মাটিতে বসে পড়ুন, উবু হয়ে বসুন, তাহলেই দেখতে পাবেন। চন্দন ঝপ করে বসে পড়ল। বসে পড়ে টেবিলের তলার দিকে তাকালো। দেখল টেবিলের মাঝ মধ্যিখানে একটা আংটার ফাঁকে ছোট মতন একটা পুজোর ঘণ্টা ঝুলানো। দেখে চন্দন বোবা হয়ে গেল। তারাপদ চেয়ারে বসে মাটির দিকে ঝুঁকে পড়ে টেবিলটার তলাটা দেখতে লাগল। কিকিরা হেসে হেসে বললেন, ভেরি ইজি স্যার, শুধু একটু প্র্যাকটিসের দরকার। এই দেখুন, আমি আমার ডান পায়ের বুড়ো আর মাঝখানের আঙুল দিয়ে কেমন করে ঘণ্টা বাজাচ্ছি। কিকিরা ঘণ্টা বাজাতে লাগলেন। কিকিরার জুতো জোড়ের একটাতে তার পা নেই, জুতো পড়ে আছে। তারাপদ সন্দেহের গলায় বললেন, আপনার ডান পায়ের জুতো পড়ে আছে, পা নেই। চন্দন আবার উঠে দাঁড়িয়েছে। কিকিরা বললেন, পা যদি জুতোর মধ্যেই থাকবে স্যার, তবে ঘণ্টাটা বাজাবো কেমন করে? তারাপদ বললেন, আপনি বলতে চান জুতোর মধ্যে থেকে পা বার করে নিয়ে ঘণ্টা বাজানো হয়? এক্কেবারে ঠিক কথা। যদি ঘণ্টাটা এদেশি হয় তবে ওইভাবে বাজাতে হবে। কিন্তু আপনি জুতোর মধ্যে থেকে পা বার করলেন কেমন করে? আমি তো বুঝতে পারলাম না। আপনার জুতোর ডগার উপর আমার পা চাপানো ছিল। আমি বোকা বানিয়েছি। অবশ্য স্যার, এইভাবেই আমরা আপনাদের বোকা বানাই। ব্যাপারটা কি জানেন? আমার যে জুতো জোড়া দেখছেন, এটা ঠিক আমার নয়, চেয়ে চিনতে বেছে জোগাড় করেছি। এটা হলো খাদে পড়ে যাবার মালকাট্টাদের জুতো। হরিরামের কাছে পড়েছিল। এই জুতোর মুখটা খুব শক্ত, লোহার মতন। এরকম জুতো পাওয়া যায় বাজারে। এই ধরনের শক্ত মুখের আরও 5 রকম জুতো আছে। কলকারখানায় যারা কাজ করে তারা অনেকেই এই ধরনের জুতো পরে। আঙুলগুলো বাঁচে আর কি, ঠক্কর খান, হোঁচট খান, কিচ্ছু হবে না। সত্যি বলতে কি স্যার, আপনাকে আমি ইচ্ছে করেই বলেছিলাম জুতোর ডগার ওপর আপনার জুতো শুদ্ধ পা চাপিয়ে রাখতে। আপনি পা ঠিকই চাপিয়ে রেখেছিলেন, কিন্তু বুঝতে পারেননি আমি আলগা জুতো থেকে পা বের করে নিয়েছি। কেমন করে বুঝবেন? খুব শক্ত মুখের জুতোর ওপর যদি আপনার জুতোর মুখটা চেপে থাকেন, আপনার মনে হবে আপনি অন্যের জুতো ঠিকই চেপে ধরে আছেন। চন্দন বলল, আপনার জুতোর ফিতে বাঁধা রয়েছে। কিকিরা হেসে উঠে বললেন, সেটা ওপরে ওপরে। প্রথমত ফিতে আমি আলগা করে বেঁধেছি, তাছাড়া ফিতের তলার দিকে কাটা আছে স্যার। জুতোটা একবার দেখলেই বুঝতে পারবেন। তারাপদ বলল, এসব আপনি কখন করলেন? কেন? সেই যে একবার আপনাদের ঘরে বসিয়ে রেখে বাইরে গেলাম, তখনই স্পেশাল জুতো পরে এলাম। চন্দন কেমন কৌতূহলের সঙ্গে বলল, আত্মারা তাহলে এইভাবে ঘণ্টা বাজায়? কিকিরা মুচকি হাসলেন। তারাপদ সন্দেহের গলায় বলল, কিন্তু ওই মেয়েটি কেমন করে ঘণ্টা বাজাবে? সে আপনার মতন জুতো পায়ে এসে বসতো না, খালি পায়ে বসতো। আমরাও খালি পায়ে থাকতাম। কিকিরা সহজভাবেই বললেন, স্যার, যে নিয়মে নৌকো জলে ভাসে, সেই একই নিয়মে জাহাজও জলে ভাসে। একই মাটি, একই খড়। গড়ার বেলায় কখনো আমরা গড়ি মা দুর্গা, কখনো মা কালী। বলে জিভে একটা শব্দ করলেন কিকিরা। তারপর বললেন, আপনি যদি ম্যাজিকের লাইনে থাকতেন স্যার, বুঝতে পারতেন খেলাটা একই, তবে এক একজন এক একভাবে দেখায়, সামান্য অদল বদল করে। ভুজঙ্গ খেলাটাকে একটু অন্যভাবে দেখাতো। চন্দন বলল, কেমন করে? কিকিরা বললেন, ব্যাপারটা খুব কঠিন নয়। আপনারা হাতে পড়ার দস্তানা দেখেছেন তো? নরম শক্ত অনেক রকম দস্তানা থাকে। যদি বলি মেয়েটি পায়ে দস্তানা পরত, তাহলে? অবিশ্বাসের সুরে তারাপদ বলল, কি বলছেন? ঠিকই বলছি স্যার, তবে বলা একটু ভুল হয়েছে। দস্তানা না বলে বলা উচিত পায়ের ঢাকনা, অবিকল পায়ের পাতার সামনের দিকটার মতন। বলতে বলতে কিকিরা নিজের ডান পা তুলে দেখালেন।
বললেন, এই যে আঙুল দেখছেন, ঠিক এই রকম আঙুলওয়ালা একটা কাঠের কিংবা খুব শক্ত রবারের বা মেটালের ফলস পায়ের পাতা দরকার। পুরো পাতা না হলেও চলে, আধখানা হলেই যথেষ্ট। মেয়েটা এই রকম ফলস আঙুলওয়ালা পায়ের পাতা পরে থাকত। দরকারের সময় সে এই খোপের মধ্যে থেকে পা বার করে নিত, আপনারা বুঝতে পারতেন না। তারাপদ বোকার মতন তাকিয়ে থাকল। বিশ্বাস হচ্ছিল না যেন। বলল, আমাদের পায়ের আঙুল তার পায়ের আঙুলের সঙ্গে ছোঁয়ানো থাকত? না, কখনোই নয়, কিকিরা বললেন। আপনারা ভাবতেন মেয়েটির পায়ের আঙুলের সঙ্গে আপনাদের পায়ের আঙুল ছোঁয়ানো আছে, কিন্তু তা থাকতো না। আপনারা তার নকল পায়ের পাতার নকল আঙুলে নিজেদের আঙুল ছুঁইয়ে রাখতেন, আর সেই মেয়েটি দরকারের সময় ঢিলে ঢালা ওই নকল পায়ের পাতা থেকে নিজের পা বার করে নিয়ে ঘণ্টা বাজাত। চন্দন হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, মাই গড, ওই জন্যেই মেয়েটির পায়ের আঙুল আমার একদিন শক্ত শক্ত লেগেছিল। তারাপদরও খেয়াল হলো, তারও প্রথম দিন শক্ত শক্ত লেগেছিল। চন্দন বলল, তারা, তোর মনে আছে আমি তোর সঙ্গে একদিন জায়গা বদল করে নিয়েছিলাম? যেদিকে মেয়েটা ঘণ্টা এনে রাখত সেদিকে চেয়ারে বসেছিলাম। আমার সেদিন কেমন মনে হয়েছিল মেয়েটির পায়ের আঙুল বেশ শক্ত। তারাপদ অস্বীকার করতে পারল না, চুপ করে থাকল। চন্দন খানিকটা উত্তেজনার গলায় বলল, কিকিরা স্যার, মেয়েটা তাহলে একটা মাত্র পায়ে ফলস ফুট পরত? খুব সম্ভব তাই পরত। যেদিকে ঘণ্টা থাকত সেই দিকের পায়ে পড়ত। ওই পায়ে ঘণ্টা বাজাতো? কোনো সন্দেহ নেই। অত বড় ঘণ্টা পায়ের আঙুলে ধরে কেমন করে বাজাতো? ওটা অভ্যাসের ব্যাপার। অভ্যাসে মানুষ সবই শেখে। সার্কাসের খেলা দেখেছেন তো? আপনি আমি পারবো না, কিন্তু যে শিখেছে সে পারবে। অত কথায় দরকার কি স্যার? সামান্য একটা শাঁখ যদি আপনাকে বাজাতে বলি, আপনি পারবেন না, অথচ কত ছোট ছোট মেয়েরা কেমন চমৎকার শাঁখ বাজায়। তারাপদ আর যেন কথা বলতে পারছিল না। এখন তার বিশ্বাস হচ্ছিল ভুজঙ্গ আগাগোড়া তাদের সঙ্গে ধাপ্পা মারছে। কিন্তু তাই কি? সবই ধাপ্পা? মোমের আঙুলটাও ধাপ্পা? কিকিরা বললেন, একটা কথা কিন্তু বলে রাখি, যে ঘণ্টাটা পায়ের সামনে এনে রাখা হতো সেটা হয়তো আপনাদের ধোঁকা দেবার জন্যে। দেখানো হতো আত্মা কেমনভাবে এসে ঘণ্টা তুলে নিয়ে বাজায়। আসলে টেবিলের তলার দিকে লুকোনো একটা ঘণ্টা ঝোলানো থাকত। কিংবা এমনও হতে পারে মেয়েটি পায়ের আঙুলের ঘণ্টার মুন্ডুটা আঁকড়ে ধরে বাজাতো। এতে অবশ্য কিছুই আসে যায় না। মোদ্দা কথা, পা দিয়েই ঘণ্টা বাজানো হতো। কেউ কোনো কথা বলল না কিছুক্ষণ। তারাপদর দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। সামান্য পরে ভারী গলায় তারাপদ বলল, আপনি বাবার কথা তখন কি বলছিলেন? ভুজঙ্গই বাবাকে মেরেছে? কিকিরা বললেন, সে কথাও বলবো, তবে এখানে আর নয়, বাইরে চলুন। নিজের ঘরে এনে কিকিরা তারাপদদের বসালেন। আবার একবার দেহাতি চা খাওয়া হলো। চন্দনের কাছ থেকে সিগারেট চেয়ে নিয়ে ধরালেন কিকিরা। জোরে জোরে টান মারলেন। তারপর তারাপদর দিকে তাকালেন। কিকিরা বললেন, তারাপদবাবু, এবার আপনার বাবার কথা শুনুন। আপনার বাবাকে আমি কখনো চোখে দেখিনি, তবে তার কথা শুনেছি। মানুষটি বড় ভালো ছিলেন, সরল সাদাসিধে। তার মন খুব নরম ছিল। সামান্যতেই ছটফট করতেন, কেঁদে কেটে মরতেন। আপনার ছোট বোন পরি যখন ওইভাবে আচমকা একটা দুর্ঘটনায় মারা গেল, তিনি একেবারে পাগলের মতো হয়ে গেলেন। তারাপদ তখনকার কথা মনে করবার চেষ্টা করল। ওই বয়সের কথা স্পষ্ট করে কিছুই মনে পড়ে না, অস্পষ্ট করেও বা কতটুকু মনে পড়তে পারে। পরি মারা যাবার পর সমস্ত বাড়িটাই কেমন ফাঁকা ঠান্ডা হয়ে গিয়েছিল। বাবা মা সে নিজে সকলেই যে যার মতন কেঁদে মরত। কিকিরা বললেন, মন একেবারেই ভেঙে গিয়েছিল আপনার বাবার। এই সময় মানুষ বড় দুর্বল হয়ে পড়ে, তার মতি নষ্ট হয়। আপনার বাবা সেই সময় পরলোক, আত্মা এইসব ব্যাপার নিয়ে লেখা বইটই পড়তেন। নানা লোকের কাছে গল্প শুনতেন, লুকিয়ে লুকিয়ে প্ল্যানচেট করতে বসতেন।
আপনার মা এসব একেবারেই পছন্দ করতেন না। যাই হোক, এই সময় একবার আপনাদের সাধু মামা কলকাতার বাড়িতে এলেন। আপনার বাবা তাকে ধরলেন। সাধু মামাও আপনার বাবার অবস্থা দেখে তাকে ভুজঙ্গভূষণের কাছে নিয়ে যেতে চাইলেন, লুকিয়ে। সেই যাওয়াই কাল হলো। তারাপদর বুকটা কেমন যেন করে উঠল। দুঃখে না রাগে বোঝা গেল না, উত্তেজনাতেও হতে পারে। কিকিরার দিকে সে তাকিয়ে থাকল। সাধু মামা বাড়ি ছেড়ে চলে যাবার 2 দিন পরে আপনার বাবা চুরি করে লুকিয়ে ভুজঙ্গভূষণের কাছে হাজির। ভুজঙ্গকে হাতে পায়ে ধরলেন, আমার মেয়েকে একবার দেখান। ভুজঙ্গ তো মেয়ে দেখালো না, কিন্তু মেয়ের আত্মাকে দেখালো, যেমন করে আপনাদের দেখিয়েছে। মেয়ের পুরো হাতের একটা মোমের ছাঁচও দেখালো। সেই ছাঁচ বুকে করে আগলে আপনার বাবা কলকাতায় ফিরে এলেন। কিন্তু আসবার পথেই তার মাথায় কি যে হলো, একেবারে অন্য মানুষ। কথাবার্তা বলতেন না, কাজে কর্মে যেতেন না, বোবা হয়ে থাকতেন, পাগলের মতন তাকাতেন। আপনার মা কিছুই জানলেন না। আপনার বাবার অসুখ করল, মাথার গোলমালের দরুনই হবে। অল্প কদিনের মধ্যেই তিনি মারা গেলেন। সেই মোমের ছাঁচটার কি হলো আমি জানি না। হয় আপনার বাবা নিজেই নষ্ট করে ফেলেছিলেন, না হয় আপনার মা কিছু না জেনেই ফেলে দিয়েছিলেন। তারাপদর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, বুক ধকধক করছিল। চন্দনও যেন বোবা হয়ে দাঁড়িয়ে থাকল। কিকিরাও অনেকক্ষণ কথা বললেন না। চন্দন হঠাৎ জিজ্ঞেস করল, মোমের ছাঁচ মানে হাতের ওই ছাঁচ তৈরি করা যায়? কিকিরা বললেন, যায়। পৃথিবীতে যেখানেই সেয়াসের আড্ডা বসে সেখানেই এটা চালু আছে। আত্মা যে এসেছে তার প্রমাণ দেবার জন্য ছাঁচ দেখানো হয়। কেমন করে হয় সেটা আমি আপনাদের এখানে দেখাতে পারবো না, কারণ খানিকটা মোম আমি এ জায়গায় জোগাড় করতে পারলেও রবারের একটা দস্তানা জোগাড় করতে পারবো না। তবে নিয়মটা বলে দিই, রবারের একটা দস্তানার মধ্যে জল ভরে দস্তানাটা ইচ্ছে মতন ফুলিয়ে নিতে হয়। তারপর সেটা ভালো প্যারাফিন বা মোমের মধ্যে ডুবিয়ে দিতে হয়। দস্তানার গায়ে মোম জমে গেলেই সেটা উঠিয়ে নিয়ে জলের পাত্রে ডুবিয়ে দিতে হয়। তারপর দস্তানার ভেতরে জল ফেলে দিলেই রবারের দস্তানা কুঁচকে যাবে, সেটা বেরিয়ে আসবে, ছাঁচটা ঠিক থাকবে। এইভাবে আঙুল করা যায়, হাতের মুঠো করা যায়। অনেক সময় এগুলো আগে থেকেই করা থাকে, সেয়াসের সময় লুকোনো জায়গা থেকে বার করে দেওয়া হয়। তারাপদ আর সহ্য করতে পারল না। রাগে ক্ষোভে সে কাঁপতে লাগল, চিৎকার করে বলল, এ সমস্তই তাহলে ধোঁকাবাজি, ব্লাফ? সমস্তই। আমার বাবাকে ভুজঙ্গ ভাঁওতা দিয়েছিল, আর বেচারি বাবা সেই ধোঁকাবাজিতে বিশ্বাস করে পাগল হয়ে গেল। আমি তাই মনে করি। শুধু আমি কেন, আপনাদের সাধু মামা মানে সাধনদাও তা জানে, সে এর সাক্ষী। তারাপদ কেমন এক শব্দ করে উঠল, তারপর মুখ নিচু করে যেন মাথার চুল ছিঁড়তে লাগলো নিজেরই। সে কেঁদে ফেলেছিল। চন্দন চুপ, কিকিরাও চুপ। তারাপদকে সান্ত্বনা দিতেও পারছিল না। কিছু পরে চন্দন চাপা গলায় বলল, আপনি যা বললেন তা কি সবই সত্যি? কিকিরা বললেন, সমস্তই সত্যি। ঘণ্টা বাজানোই বলুন আর মোমের ছাঁচের কথাই বলুন, এর কোনোটাই আত্মা এসে করে দিয়ে যায় না। সবটাই ধোঁকা, চালাকি, হাত সাফাই। জাদুর রাজা হুডিনির নাম শুনেছেন? তিনি নিজে এইসব লোক ঠকানো খেলা ধরে দিয়ে গেছেন। তার বইয়ে যেমন যেমন আছে আমি ঠিক সেইভাবে ঘণ্টা বাজিয়েছি। রবারের দস্তানা থাকলে হাতের ছাঁচও গড়ে দেখিয়ে দিতাম। তারাপদ মুখ তুলল। তার মুখ কেমন যেন খ্যাপার মতন দেখাচ্ছে, চোখের জলে গাল ভেজা। তারাপদ বলল, ঠিক আছে, ভুজঙ্গকে আমি দেখছি। কিকিরা হাত তুলে বললেন, না না, ওভাবে দেখা হয় না। আমি বলে দেব কিভাবে আপনারা তাকে দেখবেন। ভুজঙ্গ বড় চালাক, ভীষণ শয়তান। তাছাড়া এটা কলকাতা নয়, এখানে ভুজঙ্গর অনেক শক্তি। তার সঙ্গে সোজাসুজি লড়া চলবে না, অন্য পথ আছে। চলুন আপনাদের একটু এগিয়ে দিই, এগিয়ে দিতে দিতে বলবো। কিকিরা উঠে দাঁড়ালেন।
আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।